পেট কেটে কেটে নদীতে লাশ ভাসায় দিছে যাতে নদীতে ডুবে যায়। পেট কেটে পেটের ভিতর থেকে বর বের করে তাদেরকে মরার ঠিক আছে। এটার থেকে নিষ্ঠুর কাহিনী। সত্যি কথা কইতে আমাকে ভয় লাগেনি। 180 টাকা। আপনার নাম কি? বগল কুমারী। কি দিদি কয় কেজি তুললেন? কিছু মানুষ ক্ষুধায় তৃষ্ণায় অসুস্থ হয়ে মারা গেছে, তখন ব্রিটিশরা ফাঁসি দিয়ে দেয় এই আন্দোলন করার জন্য। তারপরে মানে মদ খায়, এখন আবার সকালে উঠে কাজে যায় বেশিরভাগ। সত্য নিয়ে ঘটনা? সত্যি ঘটনা। ঠিক আছে। চা বাগানের সাহেবের সামনে চেয়ারে বসে না, মাটিতে বসতে হয় অথবা দাঁড়ায় থাকে। সত্য নিয়ে? হ্যাঁ। সকাল থেকে সন্ধ্যা কাজ করানো হয় এবং সন্ধ্যার পরে তাদেরকে মদের পাট্টা যেটা সেটাতে হলেও রাখা হয়, অথবা তারা মদ খেয়ে আবার সকালে কাজ করে। আপনার নাম কি? বগল কুমারী। কিসে কাজ করেন? হোল্ডিং এর কাজ করলাম। হোল্ডিং মানে এখানে ফ্যাক্টরিতে? ফ্যাক্টরিতে। জি। চায়ের ইয়া করেন নাকি? চাই। যারা তোলে তাদের একটা কাজ আর আপনাদের একটা কাজ। আপনার কাজটা কি? আমার কাজ হলো যে মেশিন যদি ভাঙে হোল্ডিং করতে লাগে। ও আচ্ছা। যারা চা পাতা তোলে এদের কত করে দেয় দিনে? ওনাদের 180 টাকা। 180 হলে 6000 টাকারও কম মাসে। মাসে 6000 টাকা কম। তো এটা দিয়ে সংসার চালায় কেমনে? কি করেন, এখন তো সরকারি কাজ তো আমাদেরকে করাই লাগবে। এটা কি সরকারি? জি, সরকারি কাজ। পরে পেনশন টেনশন পান? জি, আমি তো ওই তো আজকে পেনশনে প্রায় 2 বছর। পেনশনে আছেন? যে পেনশন পাইছি আমার আমার বদলে আমার ছেড়ে দিয়েছি। এই চায়ের যারা কাজ করে এদের এই যে মজুরি যেটা, এটা বাড়ানোর কি সিস্টেমটা কি? উনি তো আমাদের কোম্পানি থেকে বাড়াবে। বাড়ায় না কেন? কোম্পানি যখন বাড়ায় না, হরতাল করার জন্য বাড়াইছে 85 টাকা। আন্দোলন করার কারণে? আন্দোলন করার কারণে। আন্দোলন আর করবেন? এখন আন্দোলন আর করিয়া কি করবো, যত বাড়তেছে তত চাউলের দর বাড়তেছে, আনাজের দর বাড়তেছে। আপনাদের রেশন টেশন দেয়? যে রেশন দিচ্ছে। রেশনে কি সারা মাস হয়? না, তো মনে করো একজনের রেশন হলো 3.5 কেজি চাল? না, আটা। তো এটা দিয়ে তো এক সপ্তাহ যায় না। এখন 2 জন কাজ থাকলে 6 কেজি দেবো। জমি থাকলে জমি। আপনার ফ্যামিলিতে কে চা তোলে? জি না, আমার ফ্যামিলিতে চাকরি তুলে না। ও আচ্ছা। আপনাদের এখানে থাকেন কোথায়? বাগান। বাগানে থাকেন? বাগান। তো এটা কি নিজস্ব জায়গা নাকি ভাড়া? জি না, আমাদের ওইটা নিজস্ব জায়গা। নিজস্ব জায়গা। ভাড়া দেওয়া লাগে, ঘর ভাড়া দেওয়া লাগে। ঘর ঘর ভাড়া ওর তলব থেকে কাটতেছে। ঘর ভাড়া কত দেন? ও মাসে কাটতেছে 200 টাকা। 200 টাকা না? জি। এখন এই মানে চায়ের এই শিল্পটা কেমনে আরো ঠিক করা যায় এটা একটু বলেন তো। আপনি তো একদম সরজ এইখানে আছেন, যারা চায়ের সাথে জড়িত, অথবা এই সেক্টরটা কিভাবে আরো ভালো করা যায়? সেটা কিভাবে ভালো করবেন, তা তো আমাদের যেরকম প্লাকিং করতেছে এইভাবে মারতেছে, এইভাবে বেচতেছে, এইভাবে আমাদের তলব দিতেছে। প্রত্যেক বাগান তলব বন্ধ থাকলো, কিন্তু ফিল্ডেতে তলব বন্ধ নেই আমাদের। তলব কি? এই যে বেতন, বেতন? সাপ্তাহিক বেতন, যে সাপ্তাহিক বেতন যেটা তলব বলে। তলব বলে। সারাদিন কয় কেজি তোলে একজনে? সারাদিন তাদের নিরিখ আছে 30 কেজি। 30 কেজির উপরে তুললে 30 কেজির উপরে পয়সা দিব। সকাল কয়টার দিকে আসা লাগে? তারা 9টা 10টার সময় বাইরের কাজে, আর আমরা তো সকাল 7টার সময় বাড়ি ফ্যাক্টরি জয়েন্ট দিব। হ্যাঁ। জয়েন্ট দেওয়ার পর 11টার সময় আমি নাস্তা করা লাগে, 12টার সময় যাবো, 3টার সময় ছুটি। আর যারা চা তোলে এরা সকাল 9টাতে বাইরে হয়, সন্ধ্যা কয়টা পর্যন্ত? 5টা। গিয়ে আবার রান্না বান্না করে? জি। রান্না বান্না করে এই রাতে কয়টার দিকে ঘুমান আবার? আর কেউ ঘুমায় রাত 10টার সময়, কেউ ঘুমায় 9টার সময়, কেউ ঘুমায় 12টার সময়। 12টার সময় ঘুমায় আবার সকাল 9। আবার সকালে। শুক্রবারে ডিউটি আছে? শুক্রবার ডিউটি আছে, রোববার ছুটি। রোববার একদিন ছুটি সপ্তাহে? সপ্তাহে একদিন ছুটি। ও আচ্ছা, ভালো। তাহলে এমনি কি আপনি ঢাকায় গেছেন কখনো? জি না, ঢাকা গেছি না। এখানেই সবসময় কাজ করেন? জি, এখানে কাজ করি। সিলেট শহরে গেছিলেন? সিলেট গেছি, উসমানিতে গেছি। অসুস্থ ছিলেন? জি। বুঝছি। কষ্টের জীবন। প্রীতম দেয় ওনারা এই কাজে নিয়ে আসেন। আপনারাই কাজ উনি করেন। তো এমপি ইলেকশন করছে না? জি। তো ওনারা ভোট দেন না কেন আপনারা? আমি তো চিনছি না। আপনারা এবার কারে ভোট দিচ্ছেন? বিএনপির প্রার্থীরে নাকি জামাতে? আপনি ভোটার না? ভোটার। কারে দিচ্ছেন? ওটা খেয়াল তো নাই। ধানি পাল্লায় দিচ্ছেন নাকি হলো ধানে দিচ্ছেন? খেয়াল নাই কিন্তু।
কয় কি আর? সত্যি কথা কইতে আমার কি ভয় লাগেনি, আর আসলে খেয়াল নাই। ও আচ্ছা, এমনি আপনি কোনটা করেন, বিএনপি নাকি জামাত নাকি আওয়ামী লীগ? আমি এগুলা নেই, আমার হলো কাজ আর ঘর। ঘর থেকে আইবো আর ডিউটি আছে গরু, আর গরু 3টা নিয়ে ঘর বাঁধবো, ঘাস এক বস্তা কানবো ফ্যাক্টরি থেকে, 4টা সন্ধ্যা সময় দেবো। মায়ে আপনার এখন এই যদি রাজনীতি করতে যায় কোন সময় কোন বিপদে আর ঢাকবো তার কোনো ঠিক নেই। এমনি এখানে শ্রমিকদের মিটিং মিছিল নেয়? আর মিটিং চলে, এটা আমাদের বাগানে পার্টি আছে। কি কোন কোন পার্টি আছে? কি করেন, বিএনপি আছে, আওয়ামী লীগ আছে এখন? আওয়ামী লীগ আছে, বিএনপি আছে। আমাদের একটা নতুন দল হয়েছে ছাত্রদের, এনসিপি, এটা আছে? যে না, এনসিপি আছে না। কি এনসিপি নাই তাহলে তাদের ভোট পাবেন কেমনে? আপনি বাগান যান তবে না লোকের দলমত করতে পারেন। আপনি এনসিপির একটা লোক নাই বাগানে, আবার এই আপনি এই ভোট। আছে, শান্ত আছে না, শান্ত তো চেয়ারম্যান দাঁড়াই, শান্ত যে ক্যাপলাইনের এত ভোট পাইবেন? শান্ত ভাই। শান্ত পাইব, কত ভোট পাইবেন? পাইব অনেকটাই পাইব। এরা চ্যালেঞ্জ পাল্লা আছে। আচ্ছা। শান্ত কান্ত। কি দিদি কয় কেজি তুললেন? কয় কেজি? কত 1 কেজি। কত নিরিখ কত? ওনারা আসতেছে ইয়ে থেকে ইস্পানি থেকে। দিদি কয় কেজি তুলছেন? পাতা নাই তো গাছ। ও এটা তো গাছ, এটা পাতা না। আপনারা নাকি ইয়া থেকে আসছেন, বিদেশ থেকে আসছেন, জি না। উড়িষ্যা থেকে? না না, এই দাদা আমারে বলছে এটা। না, ওনাদের পূর্বপুরুষ আছে। আমাদের পূর্বপুরুষ আসছে, আমাদের জন্মকর্ম এখানে। আপনার দাদা আসছে নাকি আসছে? 20 দিন তো সমস্যা মাটি নেই। ভিজে। আপনার দাদা আসছে নাকি বাবা আসছে? বাবা আসছে। বাবা না। এই এলাকার এগুলো সব সরকারি জমি মনে হয় যে না? সরকারি। সরকার থেকে লিজ নেয় না? কিনছে এগুলো সরকার থেকে নাকি এটা সরকারি এক কোম্পানি জায়গা। কোম্পানি কি সরকার থেকে নিচ্ছে নাকি লিজ নিচ্ছে? ও আচ্ছা আচ্ছা। ওই যে আরো ভিতরে আছে, অনেক ভিতরে কোম্পানি জায়গা পর্যন্ত আছে। আচ্ছা, মানুষ কি ঘুরতে আসে এদিকে? হ্যাঁ আসে, অনেক আসে। ও তো ঈদের সময়, ঈদের সময় বেশি আসে? ঈদের সময় অনেক লোক আসে। ঈদের সময় আপনার ওই ক্যাম্পের পোল নিয়ে আপনার এদিকে বসা থাকে। এদিকে কি পাশে কি ইন্ডিয়া নাকি? হ্যাঁ, আর কিছু দূর গেলে বিদ্যা। আমরা কি যাইতে পারবো? জি না, আজকে গেলে আরো মিলিটারি বকা। এই বিজিবি আছে মনে হয় এখানে না? না, আপনি আমি গিয়ে আর বড় রোডে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। ওখানে ইন্ডিয়া দেখা যাবো? জি না, দেখা যায় না। তো রাতের বেলা কেমনে টের পাইবো? রাতের বেলা গুছ করে চলে গেল যায় যায়। কি এখন তো তার বেড়া, এখন তো গেট, এখন তো কোনো দিকে যাওয়ার মতো নাই। আগে মনে হয় তার কাটা ছিল না? না আগে তো তার আসলে না। আপনি গেছিলেন ইন্ডিয়া? না, আমি দেখেছি কোনো, আমি এই রাজনীতির ব্যাপারেও না কোনো চালিত নেই। কোনো কিছুতেই নাই আমরা। আমার হইলো খালি কাজ জানে, খাই, শুধু কাজ, গরু, খান, গরু আর কাজ। ঘর। বুঝছি। ঠিক আছে, তো ওনার গল্প থেকে কি পাইলেন? কোয়েশ্চেন করে আপনার বের করতে হবে, বুঝছেন? তা আপনি কোশ্চেনটা করেন না, এদিকে আসেন, প্রশ্নটা করেন। আপনার বাবা কোন জায়গা থেকে আইছিল আপনি জানেননি? জি না, হ্যাঁ, জি না, আমার বাবা কোন জায়গা থেকে এসেছে এটা তো বাবা তো বলতে না। আপনি ভয় পাইন না, ভয় না, এমনি খালি হিস্ট্রিটা জানার জন্য। আপনি জানেননি চা বাগানের যারা সবাই একসময় ব্রিটিশরা যে এখানে নিয়ে আইছিল? আর ব্রিটিশে বলে আনিয়া তো তারা বলে আগে কাজ দিছে, হয়তো। বাবাই কইতো। তো বাবা যে কোন দেশ থেকে আইছে এটা কইছে না, কইতো যে কাজের জন্য নিয়ে আসছে আর কি। জি। আর তো যাইতে পারলেন না, না। মানে ওইদিকে আত্মীয় স্বজন আছে? ওইদিকে আত্মীয় স্বজন আছে কি না তাও তো বাবা করলো না, খালি একজন তার ভাই আছে। এখন কোন ভাই আর কোন জায়গা যে আমিও তো জানি না সঠিক। তো এটা তো একটা বন্দিখানা পড়ে গেলেন। জি না, কোন দিকে থাকে। আপনাদের ধর্ম কোনটা? আমাদের বৌদ্ধ নাকি সনাতন ধর্ম। সনাতন ধর্ম? কোন মন্দিরে যান, এদিকে নাকি? জগন্নাথ মন্দির। কোন জায়গা? ওই তো বাগানের ভিতরে। ও আচ্ছা আচ্ছা। উনি তো সবার দেখা আছে, হুম, উনি তো দেখাই আছে। ভিতরে না? আপনি জানেননি ব্রিটিশরা যে আপনারা কি কই আনছিল আপনার বাবারে? জি না, এটা তারপরে? এটা কইছে না, ওগুলা আমরা কই কই বললাম। গল্প কি করছেন? কয়ে আনছিল?
বাবার ব্রিটিশরা বাবা কইতো যে না আমরা কাজ জমু ঘর জমু করে আনছে, হ্যাঁ। এতটুকুই কিছু। ব্রিটিশরা বলতো যে গাছ হিলায়েগা তো পয়সা মিলেগা, হচ্ছে যে এই অঞ্চলে আসলে এমন একটা গাছ আমরা লাগাবো যে গাছ থেকে পয়সা বেরোবে, টাকা। বাইরে গাছ থেকে পয়সা বের হবে। এগুলো বলে নিয়ে আসছে এবং বলছে যে এক টুকরি মাটি কাটলে এক টুকরি টাকা দিবে। তো যখন মানে ওনাদেরকে এইভাবে বলে উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, তারপরে হচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া এইসব জায়গা থেকে নিয়ে আসছে। আনার পরে ওনারা দেখলো যে এই অঞ্চল, আসামের এই অঞ্চল পুরা জঙ্গল, বন জঙ্গল, সাপে কাটে মানুষ মারা যায়, বিচ্ছু অনেক ইয়ে। তখন তারা এই অঞ্চল থেকে চাইলো চলে যেতে, তারা যেখান থেকে আসছে সেইখানে চলে যাবে। তো তারা তো আর এই দিকের রাস্তাঘাট চিনে না, তো ওদের একটা কথাই মনে ছিল যে ওরা ট্রেনে করে আসছে, ট্রেন এখানে নামায় দিছে। তো ওরা ট্রেনে প্রথমে যাইতে চাইলো, কিন্তু ব্রিটিশের রেলের যারা আছে ওনাদেরকে ট্রেনে তুলে নাই। পরে ওনারা করলো যে রেল লাইন ধরে ধরে ওরা চাঁদপুর যাবে এবং চাঁদপুরে গিয়ে ওইখানে স্টিমার ঘাটে উঠে স্টিমারে কলকাতা যাবে এবং কলকাতা থেকে তারা তাদের দেশে মানে মুল্লুকে চলে যাবে। ওই জায়গাটা তারা চিনতো। তো তারা এইদিকে হচ্ছে যে, রেল লাইন ধরে ধরে তারা হাঁটা শুরু করতে করতে কিছু মানুষ ক্ষুধায় তৃষ্ণায় অসুস্থ হয়ে মারা গিয়ে পরে যে অংশটা ওই চাঁদপুরের মেঘনাঘাটে গিয়ে পৌঁছানোর পরে তৎকালীন সময় ছিল আসামের গুর্খা বাহিনী। এই আসামের গুর্খা বাহিনী তাদের পেট কেটে কেটে নদীতে লাশ ভাসায় দিছে যাতে নদীতে ডুবে যায়। পেট কেটে পেটের ভিতর থেকে ভর বের করে তাদেরকে ফেলে দেয়। আর বাকি যারা আছে এদেরকে বন্দি করে। তো এখানে দুইজন নেতা নেতৃত্ব দেয় এই মুল্লুকে চলো আন্দোলনের। ওই আন্দোলনটাকে বলতো মুল্লুকে চলো, বাড়ি ফিরে যাবে, এটা একটা আন্দোলন। তখন ওই দুইজনের নাম ছিল, একজনের নাম ছিল পণ্ডিত গঙ্গা দীক্ষিত এবং দেওসরর। এই দুইজনকে তখন ব্রিটিশরা ফাঁসি দিয়ে দেয় এই আন্দোলন করার জন্য, জেলে নিয়ে যায় এবং ফাঁসি দিয়ে দেয়। এবং বাকিদের হচ্ছে তারা এই অঞ্চলে আবার ফেরত পাঠায়, এই সিলেট অঞ্চলে, এবং সবার গায়ের মধ্যে একটা উল্কা করে দেয় যাতে এই অঞ্চল থেকে তারা বের হতে না পারে, এবং বের হলে যাতে মানে আসামের গুর্খা বাহিনী ওদেরকে চিহ্নিত করতে পারে সেজন্য উল্কা দিয়ে দেয়। এবং তৎকালীন সময়ে এই অঞ্চলে তারা আটকা পড়ে। এবং এই যে তাদের যে জীবন, ধরেন যে একটা মানুষ এখন পর্যন্ত এই স্বাধীন দেশের সে রাজধানীতে যাইতে পারে না, সে কোনো শহরেও যায় না, সে এরকম জীবন। তো এরকম জীবন তো দুর্বিষহ জীবন। সেই জন্য তারা যাতে কাজ করে এবং এদেরকে যাতে আটকে রাখা যায় সেই জন্য মদের প্রচলন করে। প্রতিটা চা বাগানে একটা মদের পাট্টা করে দেয় এবং সবাই সন্ধ্যার পরে মানে মদ খায় এখনো এবং মানে আবার সকালে উঠে কাজে যায় বেশিরভাগই জীবন এরকম। তো এইভাবে করে তারা হচ্ছে যে এখানে আটকা পড়ে। সত্যি ঘটনা, সত্যি ঘটনা, ঠিক আছে। তা আপনি এতক্ষণ বলেন না কেন? না, এটা তো আমার বাবাই তো আর শিখাইছে না, তান তো জানেন। এই কইয়া না আমাদের লোক এখানে আটকেয়া বাগানে। একটা চা বাগানে আবার হচ্ছে তারা যাতে একসাথে মিলিত হইতে না পারে, ফলে তাদের মধ্যে অনেক কাস্ট আছে, বর্ণপ্রথা। একটা বিভিন্ন চা বাগানে 36টা জাত থাকে। হ্যাঁ, গোয়ালা, বুনার্জি, তাঁতি, ফুলমালি, কাহার, দুসাদ, তারপরে অনেক এরকম। তো একজন আরেকজনের সাথে এই যে জাত প্রথা আছে, একজনের হাতের পানি আরেকজন খায় না, মানে এটা একটা ডিভাইডেশন করে দিছে, ব্রিটিশরা ডিভাইডেশন করে দিছে। এখানে গোয়ালা যে জাতটা আছে সমাজ, সে হচ্ছে যে পানি বহন করে, ওদের পেশা। ওরা পানি বহন করে, এখানে যত শ্রমিকরা আছে তাদের দুপুরে যখন পানির তৃষ্ণা পায় তখন তারা তার হাত থেকে পানি খায়, তারা অন্যের হাত থেকে পানি খায় না। এরকম করে মদ দিয়ে তারপরে যাতে যাতে বিভাজিত করে তাদেরকে এই চা বাগানের মধ্যে আটকে রাখা হয়েছে। তো অনেক নিষ্ঠুর কাহিনী। অনেক খাইনি, ঠিকই আছে। তো এটা থেকে এখন মুক্তির উপায় কি? আর মুক্তির উপায় কি? মরার ঠিক আর কোনো এটার থেকে মুক্তির উপায় হচ্ছে, দেখেন, উনি বললো মরা ছাড়া আর উপায় নাই। এটা তো ওনার যে জীবন, দুর্বিষহ জীবন, সেই দুর্বিষহ জীবনের দুঃখ থেকে উনি বলতেছে। এটা হচ্ছে আমাদের যে চা বাগানগুলো আছে, এটাকে বলা হয় স্টেটের ভিতরে আরেকটা স্টেট, রাষ্ট্রের ভিতরে আরেকটা রাষ্ট্র। এখন এখানে অনেক কিছু ব্রিটিশের যে পলিসি, সেই পলিসি দ্বারা নির্ধারিত হয়।
আমাদের এখানে যারা চা বাগানের সাহেবরা আছে, এই শ্রমিকরা চা বাগানের সাহেবের সামনে চেয়ারে বসে না, মাটিতে বসতে হয় অথবা দাঁড়ায় থাকতে হয়। সত্য নিয়ে এটা হ্যাঁ, এবং এই সাহেব কারা? এটা সাহেব হচ্ছে কোম্পানিতে যারা চাকরি করতে আসে, ম্যানেজার, এজিএম, এরা। আবার টিলাতে যারা যায় বাবু, এরা হচ্ছে বাবু বলে। আর যারা হচ্ছে কর্মকর্তা আছে তাদেরকে সাহেব বলা হয়। তো একটা মানুষকে যখন ধরেন আপনি নেশা দিয়ে, তারপরে হচ্ছে এই যে বর্ণবাদ দিয়ে বিভাজন করে ফেলেন, আবার যখন অ্যাডমিনিস্ট্রেশন এমন থাকে যে তারা তার সামনে দাঁড়াইতেই পারে না, তখন এই মানুষটা উন্মানুষ হয়ে ওঠে, সে পরিপূর্ণ মানুষ হইতে পারে না। আবার হচ্ছে এখানে দেখেন যে রাষ্ট্রের ভিতর আরেকটা রাষ্ট্র, এবং এটাকে এখানে রাজনীতি থেকে তাদেরকে আলাদা করে রাখা হয়েছে। তাদের হচ্ছে যে পঞ্চায়েত থাকে, ওই পঞ্চায়েতরা বলে যে তুমি অমুককে ভোট দিবা, সে তাকেই ভোট দেয়। পঞ্চায়েত যদি বলে তুমি অমুককে দিও না, সে তাকেই দেয় না। এরকম করে রাখা হয়েছে তারা যাতে চিন্তা চেতনায় বিকশিত হইতে না পারে, তারা যাতে তাদের ভালো মন্দ বুঝতে না পারে, সেই জন্য যত ধরনের আয়োজন আছে সব আয়োজন এখানে তৈরি করা। তো এটা থেকে বের করে আনতে গেলে আমাদের চা বাগানগুলোতে পর্যাপ্ত পরিমাণ শিক্ষা লাগবে, রাজনীতির সাথে তাদেরকে যুক্ত করতে হবে, এবং তাদের যে এই যে শোষণ বঞ্চনা, এর বিরুদ্ধে তাদেরকে সজাগ করে দাঁড়াইতে হবে হ্যাঁ, ওদেরকে। জাতীয় রাজনীতির সাথে যুক্ত করতে হবে, তবেই এটা সম্ভব। প্রিয় বাংলাদেশ, আপনারা গল্পগুলো শুনলেন চা বাগানের। হয়তো আপনারা বাংলাদেশে সবাই বসবাস করেন, এই বাংলাদেশের রাষ্ট্রের ভিতরে আরেকটা রাষ্ট্র আছে যাদেরকে এখানে বন্দি করে রাখা হয়েছে, এবং চা বাগানে তাদেরকে সকাল থেকে সন্ধ্যায় কাজ করানো হয়, এবং সন্ধ্যার পরে তাদেরকে মদের পাট্টা যেটা সেটাতে হলো রাখা হয়, অর্থাৎ তারা মদ টদ খেয়ে আবার এগুলো আবার সকালে কাজ করে। এবং একজনকে জিজ্ঞেস করলাম যে আপনার এই দুর্দশা থেকে মুক্তির উপায় কি, উনি বললো যে মৃত্যু ছাড়া উপায় নাই। একটা স্বাধীন রাষ্ট্রে আমরা যে রাষ্ট্রটা মানবিক, মর্যাদার এবং স্বাধীন বাংলাদেশ বানাইতে চাই, এই রাষ্ট্রে যদি এই মানুষগুলো এইভাবে নিপীড়ন, বঞ্চনা, শোষণের শিকার হয়, এই রাষ্ট্র আসলে সামাজিক, এবং আমরা মুক্তিযুদ্ধের সময় যে তিনটা আমাদের ভিত্তিমূল ছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের রাষ্ট্র হবে, সেটাকে আমরা সত্যিকারের অর্থে পাইলাম না। সেই জন্য আসলে আমরা এই তরুণরা যারা রাজনীতি করি, মানুষের সাথে কথা বলি, অনেকে বলে যে আমরা টাকার জন্য রাজনীতি করি, ক্ষমতার জন্য, এটার জন্য না। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়াশোনাকালীন এই মানুষগুলোর সাথে পরিচয় হয়, এই মানুষগুলোর হিস্ট্রি আমরা জানি, তখন আমাদের মধ্যে একটা বেদনা জেগে উঠে যে এই মানুষগুলোর পক্ষে দাঁড়াইতে হবে। শুধু এটা না, আপনি যদি জেলে যান, জেলেদেরও অনেক কষ্টের কাহিনী। বাংলাদেশে অসংখ্য মানুষ আছে যাদের এই কষ্ট নিয়ে তারা বসবাস করছে, আর এগুলোর উপরে বসে অনেকে হলো দুর্নীতি করে, চাঁদাবাজি, সন্ত্রাসী কাজগুলো করে, শোষণ করে সমাজে। আমরা যদি এটা ঘুরে না দাঁড়াইতে পারি, তাহলে আমরা মানুষ হিসাবে নিজেদেরকে, সত্যিকার অর্থে বাংলাদেশি হিসাবে নিজেদেরকে পরিচয় করাই দিতে পারবো না বিশ্ব মঞ্চে। সেই জন্য হয়তো আমরা রাজনীতি করি, এবং আমরা আশা করব যে আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন। আপনারাও, আমরা যে বেদনা থেকে কাজটা করি, আপনারাও সেখানে ঘুরে দাঁড়াবেন, আপনারা নতুন বাংলাদেশ গঠন করবেন। আশা করি যে সবাই মিলে যদি একবার আমরা ঘুরে দাঁড়াই, আমরা নতুন বাংলাদেশ, সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ গঠন করতে সক্ষম হব। সবাইকে আসসালামু আলাইকুম।